রাসায়নিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ শক্তি তৈরি করা হবে, অথবা বিদ্যুৎ শক্তির সাহায্যে রাসায়নিক শক্তি কি করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় তাকে বলা হয়তো ইলেকট্রোকেমিক্যাল সেল। সেই ইলেকট্রোকেমিক্যাল সেলকে দুই ভাগে ভাগ করতাম, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ আর একটা হচ্ছে গ্যালভানিক কোষ। তড়িৎ বিশ্লেষণ কোষ আমরা অলরেডি শেষ করেছি, সেটা হচ্ছে আমরা বিদ্যুতের সাহায্যে কোনো পাত্রে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়েছে, সেটা হচ্ছে কি তড়িৎ বিশ্লেষ্য কোষ। এবার আমরা রাসায়নিক শক্তি ব্যবহার করে বা রাসায়নিক বিক্রিয়া ব্যবহার করে আমরা বিদ্যুৎ তৈরি করা হবে, সেটাকে বলা হবে কি গ্যালভানিক কোষ। তার মানে যে তড়িৎ রাসায়নিক কোষে রাসায়নিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ শক্তি তৈরি করা হয়, বাইরে থেকে বিদ্যুৎ প্রবাহের কোনো প্রয়োজন নেই এবং রাসায়নিক বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটে, তাকে বলা হয় গ্যালভানিক কোষ। যে তড়িৎ রাসায়নিক কোষে রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি তৈরি করা হয় এবং রাসায়নিক বিক্রিয়া পাত্রের ভিতরে স্বতঃস্ফূর্তভাবে ঘটে। স্বতঃস্ফূর্ত মানে কি এমনিতেই ঘটবে, বাইরে থেকে কোনো কিছু প্রয়োগ করার প্রয়োজন নাই, আমাদের এমনিতেই ঘটবে এবং সেই রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি তৈরি করা হবে, তাকে বলা হবে গ্যালভানিক কোষ। হবে না? যে তড়িৎ রাসায়নিক কোষে রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি তৈরি হয়, রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি তৈরি হয়, বাইরে থেকে কোনো শক্তি প্রবাহের প্রয়োজন হয় না এবং রাসায়নিক বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটে, তাকে বলা হয় গ্যালভানিক কোষ। তার মানে গ্যালভানিক কোষ কি করে বুঝবো? আমরা একটা বিক্রিয়া থাকবে, সেই বিক্রিয়া থেকে বিদ্যুৎটা তৈরি হবে এবং এই বিদ্যুৎ তৈরি করার জন্য বাইরে থেকে যে কোনো কিছু এখানে প্রবাহ করতে হবে, শক্তি দেওয়া লাগবে, তা দেওয়া লাগবে না, এমনিতেই স্বতঃস্ফূর্তভাবে ওখানে কি বিক্রিয়াটা সংঘটিত হবে এবং এই বিক্রিয়ার ফলেই বিদ্যুৎ তৈরি হবে। সেই গ্যালভানিক কোষটা আমরা শিখবো। সেই গ্যালভানিক কোষটার নামে হচ্ছে ড্যানিয়েল কোষ। বিজ্ঞানী ড্যানিয়েল এই কোষটা আবিষ্কার করে, তার নাম অনুসারে একে নামকরণ করা হয়েছে ড্যানিয়েল কোষ। সেই ড্যানিয়েল কোষের গঠনটা কিভাবে? আমরা দুইটা পাত্র আঁকাবো প্রথমেই। ড্যানিয়েল কোষের গঠনের জন্য প্রথমে কি করব? দুইটা কি হবে? পাত্র। এভাবে দুইটা পাত্র আঁকাবো খাতায়, দুইটা পাত্র থাকবে। গ্যালভানিক কোষের আরেকটা নাম আছে কি ড্যানিয়েল কোষ। বিজ্ঞানী ড্যানিয়েল এই কোষটা আবিষ্কার করে, তার নাম অনুসারে ড্যানিয়েল কোষ বলা হয়। এমন দুইটা পাত্র হবে, সমান মাপের দুইটা পাত্র একা ফেলে আমরা শিখতেছি কি গ্যালভানিক কোষ গুলা বা ড্যানিয়েল কোষ। ড্যানি বা গ্যালভানিক কোষ হলে কি গ্যালভানিক কোষ। তাহলে গ্যালভানিক কোষের জন্য আমরা গঠনের জন্য দুটো পাত্র আঁকাবো। আগাইছি আমরা দুটো পাত্র। আচ্ছা, এবার দুইটা পাত্রের ভিতরে দুইটা আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দিতে হবে। দুইটা পাত্র, দুই পাত্রের ভিতরে দেব কি দুইটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যে হচ্ছে কি আয়নের সাহায্যে বিদ্যুৎ পরিবহন করে সেটা। তা আমরা প্রথমটাই দিলাম মনে করো জিঙ্ক সালফেট। কেন দিছি এটা পরে আমরা ব্যাখ্যা করতেছি। পরেরটাই দেব আমরা কপার সালফেট। প্রথমটাই দিলাম কি জিঙ্ক সালফেট, পরেরটাই কপার সালফেটের লবণ আছে এর ভিতরে। কপার সালফেট, এখানে আছে জিঙ্ক সালফেট। এবার আমরা দুই পাত্রের ভিতরে দুইটা তড়িৎদ্বার প্রবেশ করাবো। দুই পাত্রে দুইটা তড়িৎদ্বার। তার আগে আমরা শিখেছিলাম ধাতবায়ন তড়িৎদ্বার কাকে বলে। বলেছিলাম আমরা যে কোনো ধাতু যদি উক্ত ধাতুর লবণের দ্রবণে ডুবানো থাকে তাকে বলা হয় ধাতবায়ন তড়িৎদ্বার। একটা পাত্রের ভিতর যে ধাতু লবণ আছে ওই পাত্রের ভিতরে আমি যে তড়িৎদ্বারটা প্রবেশ করবো সেটি ওই ধাতুরই হতে হবে, তাহলে সেই ঘটনাকে বলা হবে বা সেই তড়িৎদ্বারকে বলা হবে কি ধাতবায়ন তড়িৎদ্বার। তো এই জায়গায় দেখো লবণ আছে কোন ধাতুর? এখানে জিঙ্ক ধাতু। তাহলে আমি এখানে যে একটা তড়িৎদ্বার ব্যবহার করবো সেটি জিঙ্কের হতে হবে। আমি এই জায়গায় ব্যবহার করেছি কোন ধাতুর লবণ? কপার। তাহলে এখানে যে তড়িৎদ্বার ব্যবহার করবো সেটি হবে কি কপারের তড়িৎদ্বার। তার মানে যে পাত্রে যে ধাতুর লবণ থাকবে ওই পাত্রে ওই তড়িৎদ্বার ব্যবহার করবো, ওই ধাতুরই তড়িৎদ্বার। তাহলে প্রথম পাত্রে আছে কি জিঙ্ক, তাহলে আমি এখানে তড়িৎদ্বার ব্যবহার করবো, এটা হবে কি জিঙ্কের। লিখে এখানে জিঙ্কের তড়িৎদ্বার। একে তারের সাহায্যে আমরা সংযুক্ত করব। আবার এই পাত্রে একটা তড়িৎদ্বার দেবো, এটা কিসের দেবো? কপারের, কারণ এখানে কপার ধাতুর লবণ আছে। কপার দাও। একে আমরা কি ব্যাটারির সাথে সংযুক্ত করব, না সরি ব্যাটারি না, মানে তারের সাথে সংযুক্ত। এখানে একটা আমরা বাল্ব দিতে পারি, ভোল্ট মিটার দিতে পারি, অ্যামিটার দিতে পারি। সাধারণত ভোল্ট মিটার থাকে অথবা কি একটা বাল্ব থাকে, মানে এই বাল্বটা জ্বলতেছে কিনা, ভোল্ট মিটারের কাঁটা থাকে, কাঁটাটা সারা নড়াচড়া করতেছে কিনা, এইগুলো দেখে আমি বুঝতে পারবো এখান থেকে কি বিদ্যুৎ তৈরি হচ্ছে। তাহলে আমরা এখানে বাল্ব দিই, যে কোনো একটা ইলেকট্রিক বাল্ব দিলাম আমরা এখানে। মনে করি এখানে একটা বাল্ব আছে, এখানে একটা বাল্ব থাকবে। তাহলে প্রথমে কি দুইটা পাত্র লিখছি, দুই পাত্রের ভিতরে দুই ধরনের আমরা কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ লিখি। যে পাত্রে যে ধাতু লবণ আছে ওই পাত্রে ওই কি তড়িৎদ্বার প্রবেশ করেছে। তাহলে এটা কিসের তৈরি? জিঙ্কের। এটা কপারের। আচ্ছা, এবার আমরা তড়িৎ বিশ্লেষ্য কোষে ছিল কি ব্যাটারি। ব্যাটারির একটা কি ধনাত্মক প্রান্ত ছিল আর একটা ঋণাত্মক। ধনাত্মকের সাথে যে যুক্ত ছিল তাকে বানাইছিলাম কি আমরা
অ্যানোড, আর যে ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত ছিল সে ক্যাথোড। তো এখানে তার কোনো ব্যাটারি নাই, এখন আমরা বুঝবো কি করে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড হলে। সেটার জন্য আমাদের ওই ধাতু সক্রিয়তার সিরিজ আবার চলে যাব আমরা। লিটন কে না কে, ম্যাকগাইভার এলে যেন ফিরে, ওই এটা মনেতে আছে আমাদের। প্রথমে কি লিটন, তারপর কে না কে, ম্যাকগাইভার এলো যেন ফিরে, সুস্মিতাকে পাবে হাই, এসে কুলাঙ্গার, হাজি আজ কি কয় পেটাবে আমায়। এই যে যে সক্রিয়তার সিরিজ আছে ধাতুর, এই সক্রিয়তার সিরিজটা আমাদের মনে রাখা লাগবে। এই সক্রিয়তার সিরিজ দেখে আমরা কে এখানে অ্যানোড হবে কে ক্যাথোড হবে এটা আমরা খেয়াল করবো। তাহলে এখানে আমরা যেটি হচ্ছে সক্রিয়তা, উপরে যে আছে তার সক্রিয়তা কি বেশি, উপরে যে উপরে থাকবে তার সক্রিয়তা বেশি, আর যে নিচে থাকবে তার সক্রিয়তা কি কম। তাহলে এখানে যদি লিথিয়াম আর পটাশিয়ামের ভিতর দিই, তাহলে লিথিয়ামের কি সক্রিয়তা বেশি, পটাশিয়ামের কম। এদিকে আসছি ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের ভিতর ক্যালসিয়ামের বেশি, ম্যাগনেসিয়ামের কম। এখন আমাদের লাগতেছে কি কি আছে, জিঙ্ক ধাতু আর কি কপার। জিঙ্ক কপার কই, এই যে জিঙ্ক আর কপার কি তার নিচে, জিঙ্কটা উপরে কপার নিচে। তাহলে একটু দেখো উপরে আছে কে নিচে কে আছে, তাহলে উপরে আছে জিঙ্ক নিচে আছে কি কপার। তাহলে যে উপরে আছে তার সক্রিয়তা কি বেশি, আর যে নিচে আছে তার সক্রিয়তা কম। এখন কম যায় কি বেশি আলা কি জোর প্রয়োগ করতে পারে, যার কম আছে শক্তি, যে কোনো দিক দিক হতে শক্তি কম, একজনের শক্তি কি বেশি, তাহলে কম শক্তি আলা কি যায় সে জোর করা সম্ভব। তাহলে এই জায়গায় সাধারণত আমরা দেখো কার শক্তিটা বেশি, মানে সক্রিয়তা বেশি, সক্রিয়তা বেশি মানে আমার তার ক্ষমতা বেশি। এ জোর করি যার ক্ষমতা কম দুর্বল তাকে কি অনেক কিছু করাতে পারে। তার মানে জিঙ্কের ক্ষমতা বেশি হওয়ার কারণে এই ইলেকট্রন দান করবে, আর এই ইলেকট্রনটা গ্রহণ করবে হচ্ছে কি যার সক্রিয়তা কম, সে হচ্ছে কি ইলেকট্রন গ্রহণ করবে। যার সক্রিয়তা বেশি সে কি করবে, ইলেকট্রন দান করবে, আর যার সক্রিয়তা কম সে ইলেকট্রন গ্রহণ করবে। আমরা শিখেছিলাম অ্যানোড কি কয় তড়িৎদ্বার, দুই ধরনের তড়িৎদ্বার ছিল, একটা হচ্ছে কি অ্যানোড তড়িৎদ্বার, একটা ক্যাথোড তড়িৎদ্বার। অ্যানোড তড়িৎদ্বার কাকে বলতে সংজ্ঞা, যে তড়িৎদ্বারে জারণ ক্রিয়া হয়, আর জারণ কোন প্রক্রিয়া হয়, সারণের মাধ্যমে, তার মানে দান করবে। তাহলে এর ভিতর দান করবে কিটা, যার সক্রিয়তা বেশি সে দান করবে, না যার সক্রিয়তা কম সে দান করতে পারবে বেশি। তার মানে যে যার সক্রিয়তা বেশি সে দান করবে, আর যে দান করবে সেটাই কি অ্যানোড হবে। তার মানে আমাদের এই যে দুইটা ধাতু, যে কোনো দুইটা ধাতু থাকবে, যদি এর ভিতর থেকে একটা অ্যানোড বানাও একটা ক্যাথোড বানাও, আর কোনটা অ্যানোড বানাবো আমি দেখো সক্রিয়তার উপরে কে, যে উপরে তার ক্ষমতা বেশি শক্তি বেশি, এক ইলেকট্রন দান করার ক্ষমতা এরও কি বেশি, এই কারণে এ হবে কি অ্যানোড, আর ওর নিচে যে থাকবে সে হবে হচ্ছে ক্যাথোড। ঠিক আছে, তাহলে জিঙ্ক আর কপারের ভিতরে উপরে কি আছে জিঙ্ক, তাহলে জিঙ্ক কি হবে, এটি অ্যানোড তড়িৎদ্বার। তাহলে এটা হচ্ছে অ্যানোড, আর কপারটা হচ্ছে নিচে থাকার কারণে, জিঙ্কের নিচে থাকার কারণে কপারটা হচ্ছে কি ক্যাথোড, এটা হচ্ছে ক্যাথোড। তাহলে এইভাবে আমার যে কোনো দুই ধাতু যদি দেয়, তাহলে আমরা এই সক্রিয়তা সিরিজটা মনে রাখি, কে উপরে আছে, যে উপরে থাকবে সে হবে অ্যানোড, যে নিচে থাকবে সে হবে ক্যাথোড, হবে না। তাহলে অ্যানোড আর ক্যাথোড এটি সমস্যা, এই অ্যানোড আর ক্যাথোড বানানোর। তো এটি আমরা সক্রিয়তা সিরিজটা মনে রাখবো, উপরে যে থাকবে সে অ্যানোড, নিচে যে থাকবে সে ক্যাথোড। আমাকে যদি কপার আর মার্কারি দিত, যে কপার আর মার্কারের ভিতরে ধরো বিক্রিয়া, একটা কপার সালফেট একটা মার্কারি সালফেট, তাহলে অ্যানোড কি হবে, কপার, আর মার্কারি ক্যাথোড। কারণ কি কপারটা কি সক্রিয়তার উপরে আছে, মার্কারির উপরে, আর মার্কারি কি নিচে, তাহলে যে উপরে থাকবে সেই হবে অ্যানোড, যে নিচে থাকবে সে হবে ক্যাথোড। ঠিক আছে, সমস্যা হবে না তড়িৎদ্বার অ্যানোড আর ক্যাথোড বের করা নাই। আচ্ছা, এবার আমরা কি ঘটনা হয় এখানে আমরা দেখি। এই যেতে মার্কারি, এই যেতে কি সিলভার। আচ্ছা, তাহলে আমরা কি প্রথমে পাত্র আঁকলাম, দুইটা তড়িৎ বিশিষ্ট পদার্থ দিলাম, দুইটা তড়িৎদ্বার ব্যবহার করেছে, তার ভিতরে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড এটাও আমরা পেয়ে গেলাম। এখন এখানে বিক্রিয়া হবে, সাধারণত আমরা জানি অ্যানোডে হয় কি, অ্যানোডে কি বিক্রিয়া হয় জারণ বিক্রিয়া, ক্যাথোডে হয় বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা অ্যানোড রিঅ্যাকশনটা আগে দেখি কি ঘটনা হয়। অ্যানোড রিঅ্যাকশন, অ্যানোড রিঅ্যাকশন, অ্যানোডে কি বিক্রিয়া হবে। তাহলে অ্যানোড হিসেবে ব্যবহার করেছে কাকে এখানে, জিঙ্ক। কালকের মতোই, কালকে আমরা ইলেকট্রোপ্লেটিং শিখেছিলাম, কইছিলাম যেটা হচ্ছে অ্যানোড হিসেবে ব্যবহার করে সেই কি দান করেছিল। এই যে আগে তো বিশ্লেষণে ছিল একটা ক্যাটায়ন, একটা অ্যানোড, ক্যাটায়ন যায় তো ক্যাথোডে, অ্যানোড যায় তো অ্যানোডে, এখানে সেই ঘটনা হবে। অ্যানোড হচ্ছে যেটি ব্যবহার করবে অ্যানোডের সংশ্লেষ জারণ, এবং অ্যানোডে যে দণ্ডটা ব্যবহার করবে তড়িৎদ্বার সেই কি দান করবে। আর ক্যাথোড হিসেবে যাকে ব্যবহার করেছিলাম সেই শুধু কি এখানে ইলেকট্রন বা বিদ্যুৎ পরিবহনের সহায়তা করবে, কিন্তু গ্রহণও করবে না দানও করবে না। দ্রবণ থেকে আবার কি যে ক্যাটায়ন সেই ক্যাথোডে যাবে, মানে অ্যানোডে কি হবে যে অ্যানোড সেই দান করবে, আর ক্যাথোডের ভিতরে যা ক্যাথোড বানাইছে সেই ইলেকট্রন দানও করবে না গ্রহণ করবে না, শুধু কি দ্রবণ থেকে কেউ যায় সারি কেউ ইলেকট্রন গ্রহণ করুক আর দান করুক সেটা হবে কেলা। তার মানে অ্যানোড হিসেবে ব্যবহার করেছে কাকে এখানে আমরা জিঙ্ক। তাহলে অ্যানোডে হয় আমরা জানি কি হয় জারণ হয়, আর জারণ হয় কি ইলেকট্রন সারণের মাধ্যমে। তাহলে জিঙ্কটা কি অবস্থায় আছে, এই যে এটি যে এটা দণ্ড দেখতেছে এটা সলিড কঠিন অবস্থায় দ্রবণের লেভেল, শুধু এই যে দণ্ডটা, এই যে দণ্ড দেখছে সেটাই হচ্ছে কি তড়িৎদ্বার। এই যে অ্যানোড তড়িৎদ্বারে কি হয় আমরা জানি জারণ হয়, আর এই জিঙ্কটা আছে কি অবস্থায় এখানে সলিড অবস্থায়, এটি কঠিন অবস্থায় আছে। তাহলে এখানে জারণ হবে মানে কি ছাড়বে, কয়টা ইলেকট্রন ছাড়ে জিঙ্ক,
দুইটা ইলেকট্রন ছাড়া কি হবে জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়। তাহলে অ্যানোডে এই বিক্রিয়াটা ঘটে। অ্যানোড হিসেবে আমরা যাক ব্যবহার করেছি, সে কি করবে ইলেকট্রন দান করবে। সাধারণত দুইটা, যদি মার্কারি হয়তো একটা হয়তো কপারের মানে যার যোজনে যেমন সে অবস্থায় দান করবে। এখানে আপাতত জিঙ্ক দুইটা ইলেকট্রন দান করে জিঙ্ক 2+ আয়নে পরিণত হচ্ছে। তাহলে এই যে ঘটনা হলে দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন কি করবে তারের ভিতর দিয়ে, এই তারের ভিতর দিয়ে চলে যাবে কি ক্যাথোড প্রান্তে। আর একটা যে পাত্র আছে সেই পাত্র যাচ্ছে আছে আমাদের কি দুইটা ইলেকট্রন। আর এই যে জিঙ্ক 2+ আয়নে যেটি পরিণত হচ্ছে সেটা আসতেছে কি পাত্রের ভিতরে, এই যে দ্রবণের ভিতরে। দ্রবণের ভিতরে আগে থেকে দেখো জিঙ্ক 2+ আছে, কিভাবে আছে জিঙ্ক সালফেট লবণ লিখছিলাম, যখন এটি দ্রবণ হবে তখন কি এটি বিশ্লেষিত হয়ে যায়, হয় কি হয় জিঙ্ক 2+ হয় আর সালফেট কি 2- আয়নে পরিণত হয়। তার মানে দ্রবণের ভিতর আগে থেকে 2+ আছে। আরো ক্রমাগত জিঙ্ক এভাবে ইলেকট্রন দান করবেই আর জিঙ্ক 2+ আয়নে পরিণত হবে। এই 2+ আয়ন ক্রমাগত কি দ্রবণের ভিতরে আসতে থাকবে। আর এই দুটো ইলেকট্রন কোথায় যাবে, তারের ভিতর দিয়ে চলে যাবে কি ক্যাথোড পাত্রে। এই পাত্রের ভিতরে আসতে আছে কি দুটো ইলেকট্রন। আর জিঙ্ক 2+ চলে আসতেছে কোথায়, দ্রবণের ভিতর। আগে থেকে দ্রবণে আছে আরো কি আসতেছে, তার মানে বোঝা যাচ্ছে এখানে কি জিঙ্ক 2+ আয়নের পরিমাণ বেশি, মানে প্লাস আয়ন কি এখানে বেশি। আর মাইনাস আয়ন কি হবে, আগে যা ছিল তাই, তার মানে প্লাসের সাথে মাইনাস আয়ন কি হবে এই জায়গা কম হবে। আচ্ছা এখানে কি হইলো এবার ঘটনা দেখি। তাহলে এখান থেকে তো দুটো ইলেকট্রন দান হয়েছে, দান হয়ে দুটো ইলেকট্রন চলে গেল কি ক্যাথোড পাত্রে, আর ও পরিণত হয়েছে কি জিঙ্ক 2+ ও কি পাত্রের ভিতরে চলে আসছে দ্রবণের ভিতরে। তাহলে ক্যাথোডে যে দুটো ইলেকট্রন গেল, এখন দেখি ক্যাথোডের রিঅ্যাকশন কি হয়। ক্যাথোডে রিঅ্যাকশন, আচ্ছা ক্যাথোডে হয় কি জানি আমরা, বিজারণ হয়। বিজারণ হয় ইলেকট্রন গ্রহণের মাধ্যমে। তার মানে ক্যাথোড হিসেবে যাক ব্যবহার করব সে কখনো দান গ্রহণের ভিতর যাবে না, মানে গ্রহণ হবে তো, মানে গ্রহণ করবে। আর গ্রহণ করবে কিনা, আমরা কপার দেখো দ্রবণের ভিতর কি আছে, দ্রবণের ভিতর কি লিখছিলাম কপার সালফেট। তার মানে কি আছে কপার 2+ আছে আর সালফেট কি আছে 2- আছে, একটা প্লাস আয়ন আছে আর একটা কি মাইনাস আয়ন। যে প্লাস আয়ন তাকে কি বলে ক্যাটায়ন, যেটি মাইনাস সেটা অ্যানায়ন। ক্যাথোডে কে যায়, ক্যাটায়ন যায় না অ্যানায়ন যায়, ক্যাথোডে যায় ক্যাটায়ন। বুঝবো কিভাবে, ও প্লাস মাইনাস দিইনি। এটা হচ্ছে অ্যানোডটা, এর আগে তো বিশ্লেষণ অ্যানোড কি ছিল, প্লাস না মাইনাস ছিল, অ্যানোড প্লাস, এখন অ্যানোড আছে কি এখানে মাইনাস, আর ক্যাথোডটা হবে কি প্লাস। তাই হয়েছিল না, অ্যানোড কি ছিল প্লাস ছিল আগে আর মাইনাস ছিল কেন, হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা যাই হোক, ওই প্লাস মাইনাস এখানে সমস্যা না। এখানে যে ক্যাটায়ন আছে, দেখো ক্যাটায়ন জানি যে আমরা কি ক্যাথোডে যাই, তাহলে ক্যাটায়ন কি আছে এখানে কপার 2+। এই কপার 2+ কি করবে, এই ক্যাথোডের কাছে যে দুটো ইলেকট্রন আছে যাই সে এই কপার 2+ সেই দুটো ইলেকট্রন গ্রহণ করবে, মানে এই কপার দণ্ড কিন্তু গ্রহণ করবে। কালকে আমরা করেছি ইলেকট্রোপ্লেটিং যখন দিলাম আসে ও অমনি ছিল, ওর উপরে যাই সে একটা ধাতু কি পলে পড়েছিল, তো ও অমনি থাকবে। তাহলে এখানে আমি ক্যাথোড হিসেবে যাক ব্যবহার করি সে ঠিকই আছে। দ্রবণ থেকে যে কপার 2+ মানে ক্যাটায়ন যদি থাকবে, যে ক্যাটায়ন থাকবে সেই কি ক্যাথোডে যাবে, যাই ওই দুইটা ইলেকট্রনকে সে গ্রহণ করবে। তাহলে এই যে দ্রবণের ভিতরে আছে কি কপার 2+, এই 2+ যাই সারি কি দুটো ইলেকট্রন গ্রহণ করতেছে। তাহলে কপার 2+ কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, দুইটা, যে ত্যাগ করেছে যে দুটো, এই দুটো ইলেকট্রন গ্রহণ করে সেই এর কিসে পরিণত হবে কপার ধাতুতে। এটা কিন্তু সলিড, এটি ছিল অ্যাকুয়ার, আর এ হচ্ছে কি এখানে অ্যাকুয়ার আছে। আচ্ছা খেয়াল করো, তাহলে দুটো ইলেকট্রন যে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে গেল, ওই দুটো ইলেকট্রন গ্রহণ করবে কে ক্যাটায়ন, মানে দ্রবণের ভিতরে যে ক্যাটায়ন থাকবে সেই ক্যাটায়নটা ক্যাথোডে গিয়ে সেই দুটো ইলেকট্রন গ্রহণ করে সারি কপার ধাতুতে পরিণত হচ্ছে। তাহলে এখানে কি ঘটনা হচ্ছে এটা বুঝি আমরা, দ্রবণ থেকে কপার 2+ কোথায় যাচ্ছে, ক্যাথোড দণ্ডের কাছে যাচ্ছে। তাহলে এদিকে একবারই যায় না, এমন অনবরত চলতে থাকে, যাওয়া চলতেই থাকবে। কপার 2+ যাচ্ছে, যায় দুটো ইলেকট্রন গ্রহণ কপার হবে, আবার যাচ্ছে যায় সারি দুটো ইলেকট্রন গ্রহণ আবার কপার হবে। তার মানে ক্রমাগত কপার 2+ দ্রবণ থেকে চলেই যাচ্ছে। তাহলে কপার 2+ কি দ্রবণ থেকে বেশি হয়ে যাচ্ছে না কম হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে। আর মাইনাস আয়ন বেশি, মানে আগে যা ছিল ওইটুকু আছে, এই কমে যাচ্ছে, তার মানে বেশি হয়ে যাচ্ছে, আর এই কি আস্তে আস্তে কম হয়ে যাচ্ছে। তাহলে এখানে বেশি কে মাইনাস বেশি, আর কম কি হয়েছে প্লাস আয়ন কি কম। তাহলে এই যে যে বিক্রিয়াটা আমরা দেখতেছি, এই বিক্রিয়াটা যখন আমরা এইভাবে সংযুক্ত করব তার সাথে এই বিক্রিয়াটা ঘটতে থাকবে। তার মানে অ্যানোডে দুটো ইলেকট্রন দান হবে, দুটো ইলেকট্রন তার মধ্যে দিয়ে ক্যাথোডে যাবে, ক্যাথোডের ভিতরে যে কপার 2+ আছে সে ওই ক্যাথোডে যায় সে দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হবে। এই যে যে 2+ আয়ন দ্রবণের ভিতরে ক্রমাগত আসতেছে, তাহলে বুঝতে পারতেছি আমরা এই পাত্রের ভিতরে আছে কি জিঙ্ক 2+ আয়নের আধিক্য বেশি, মানে পরিমাণ বেশি হচ্ছে, মাইনাস আয়নের পরিমাণ কি কম হচ্ছে। আর এই পাত্রের ভিতরে কি হচ্ছে, মাইনাস আয়ন কি বেশি হচ্ছে, আর কি কয় প্লাস আয়ন কি এখানে কম হচ্ছে। এই যে দুইটা পাত্রের ভিতর থেকে আয়নের অসমতা, আয়নের সমতা নাই, আয়নের সমতা। এই যে অ্যানোডে কি হচ্ছে ইলেকট্রন দান হচ্ছে, এই দান বা গ্রহণ কখন হয়, যখন দুইটার ভিতরে আয়নের সমতা থাকে। প্লাস মাইনাস আয়নের কি একটা পাত্রের ভিতরে আয়নের যখন কি সমতা থাকবে তখন একটা জিনিস দান করতে পারবে আর একজন কি গ্রহণ করতে পারবে। যখনই দেখবে অসমতা হয়ে যাবে সাধারণত তখন আর এই দানের প্রবণতা বা গ্রহণের প্রবণতা থাকে না, অর্থাৎ দান করতে পারে না। তাহলে আমি প্রথম দিকে কেমন হয়, মানে যখন এই বিক্রিয়াটা আমি একটা পাত্রের ভিতর দিলাম এই ঘটনা হবে, কিছুক্ষণ দেখো
তাহলে জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করে কি জিঙ্ক 2 প্লাস আছে, 2টা ইলেকট্রন তার তখন কি তারের ভিতর দিয়ে যাচ্ছে, যাই কপার 2 প্লাস সেই 2টা ইলেকট্রনকে গ্রহণ করতেছে। তাহলে এই ঘটনা কি অনবরত চলতেই থাকবে, মানে ইলেকট্রন যাচ্ছে। আর যখন ইলেকট্রন প্রবাহিত তখনই দেখবে এখানে যে বাল্বটা আছে এই বাল্বটা কি তখন জ্বলে উঠবে, অর্থাৎ বুঝতে পারবো তখন এখানে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে অথবা এখান থেকে কি বিদ্যুৎ তৈরি হচ্ছে। কিন্তু এই কিছুক্ষণ পরে দেখা যাবে এই বাল্বটা কি আস্তে আস্তে আবার নিভে গেছে, কিছুক্ষণ চলবে, তারপরে দেখা যাচ্ছে কি বাল্বটা আর জ্বলতেছে। তার মানে বোঝা যাচ্ছে এখানে কি বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেছে। কেন বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে? আমরা জানি হচ্ছে কি বিদ্যুৎ প্রবাহ তখনই সৃষ্টি হবে যখন কি ইলেকট্রন দানটা হবে, আর একজন গ্রহণ করবে, দান করবে, গ্রহণ করে, এই ঘটনা যতক্ষণ চলতে থাকবে ততক্ষণ কি বিদ্যুৎ প্রবাহিত হয়। আর বিদ্যুৎ যতক্ষণ প্রবাহিত ততক্ষণ পর্যন্ত কি বাল্বটা জ্বলতে থাকবে। তাহলে কিছুক্ষণ চলার পরে দেখা যাচ্ছে এই কোষটা বন্ধ হয়ে যাবে অটোমেটিক। কেন বন্ধ হয়ে যাবে? কারণ দুই পাত্রের ভিতর দেখো প্লাস মাইনাস, মানে প্রথম দিকে কিন্তু আয়নের সমতা ছিল, মানে যতটুকু প্লাস আয়ন ছিল ঠিক ততটুকুই কি মাইনাস আয়ন, দুই পাত্রেই ছিল। কিন্তু এই ঘটনা যখনই হচ্ছে তখনই দেখতেছি এই পাত্রের ভিতরে কি প্লাস আয়ন বেশি হয়ে যাচ্ছে, আর এই পাত্রে কি মাইনাস আয়ন কি বেশি হয়ে যাচ্ছে, বা এখানে প্লাস বেশি মাইনাস কম, এখানে কি মাইনাস বেশি প্লাস কম। তাহলে দুই পাত্রের ভিতরে আয়নের অসমতা সৃষ্টি হচ্ছে, আর এই অসমতা সৃষ্টি হলে জিঙ্ক ধাতু তখন ইলেকট্রন ত্যাগ করা বন্ধ করে দেবে। আর ইলেকট্রন ত্যাগ করা বন্ধ করে দিলে ইলেকট্রন আর কি তার ভিতর দিয়ে প্রবাহিত হবে না, আর প্রবাহিত না হলে তখন কি বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে। তাহলে কেন বন্ধ হয়ে যাচ্ছে বিদ্যুৎ প্রবাহ? দুই পাত্রের ভিতরে আয়নের অসমতা থাকার কারণে, দুই পাত্রের ভিতরে আয়নের সমতা থাকতেছে না। তাহলে আমাদের কাজ হচ্ছে এই কোষটাকে যদি আমরা কি কয় চালু রাখতে চাই, কন্টিনিউ করতে চাই, তাহলে দুই পাত্রের ভিতরে কি আয়নের সমতা করা লাগবে। সেই কি কয় আয়নের সমতা করার জন্য আমরা দুই পাত্রের ভিতরে একটা সল্ট ব্রিজ ব্যবহার করা হবে। কি ব্রিজ? সল্ট ব্রিজ। সল্ট ব্রিজ বলতে বোঝায় লবণের সেতু বা লবণ সেতু ব্যবহার করা হবে। এই যেমন একটা লবণ সেতু ব্যবহার করতে হবে। কেন ব্যবহার করতে চাচ্ছি লবণ সেতু? কি উদ্দেশ্য? বন্ধ হয়ে গেছে কোষটাকে চালু করা লাগবে, বা প্রথম দিকে ব্যবহার করবো আমরা, আমার তো বন্ধ হয়ে গেছে দেখতেছি, তারপর যে আমি লবণ সেতু দেবো এখানে, তাহলে আমরা যখন এই কোষটা তৈরি করবো তখনই কি আমরা লবণ সেতু দিয়ে দেবো জানি, কারণ আমরা এমন কোষ করলে এমন ঘটনা হবে কিছুক্ষণ বাল্ব জ্বলতে পারে, তারপরে কি এটা বন্ধ হয়ে যাবে। তার মানে আমি আগে থেকেই প্রথমেই শুরু করার আগে আমি একটা সল্ট ব্রিজ দিয়ে দেবো। কোন কারণে সল্ট ব্রিজ দিচ্ছি? যাতে এই কোষটা যাতে বন্ধ না হয়। আর বন্ধ হয়েছিল কেন সেটা জানা লাগবে। কেন বন্ধ হয়েছিল? দুই পাত্রের ভিতরে আয়নের অসমতা থাকার কারণে বন্ধ হয়ে গেছে। আর অসমতা সৃষ্টি হলে কিভাবে? এই যে জিঙ্ক 2 প্লাস আয়ন ক্রমাগত এখানে কি বেশি হয়ে যাচ্ছে, আর এখানে কি দ্রবণ থেকে কপার 2 প্লাস কি ক্যাথোডে চলে যাচ্ছে। এই কারণে এখানে হচ্ছে কি ধনাত্মক আয়ন কম হয়ে যাচ্ছে, ঋণাত্মক আয়ন কি বেশি, আর এই জায়গা ধনাত্মক আয়ন বেশি, ঋণাত্মক আয়ন কম। এই যে আয়নের অসমতা থাকার কারণেই জিঙ্ক ধাতু ইলেকট্রন বন্ধ করে দিচ্ছে। এই আয়নের অসমতা যাতে না হয়, ঠিক থাকে, এই কারণেই কি আমরা এখানে লবণ সেতু ব্যবহার করি। স্যার লবণ সেতুর কাজ হচ্ছে দুই পাত্রের ভিতরে আয়নের আধিক্যটা কি সমান রাখা, অর্থাৎ দুই পাত্রে যাতে কি প্লাস মাইনাস আয়নটা কি পরস্পর সমান থাকে, সেই কাজ করবে কি লবণ সেতু। এন্ড লবণ সেতুটা কাকে বলে? প্রথমে একটা ইউ আকৃতির কাঁচনল নেওয়া হয়, যে কাঁচনল সেটা কি একটা ইউ আকৃতির কাঁচনল। এর কাঁচনল দুই প্রান্তেই খোলা থাকে, এন্ড দুই প্রান্তে খোলা থাকার পরে এর ভিতরে আমরা আগে একটা নিরপেক্ষ লবণ প্রবেশ করানো হবে। ইউ আকৃতির একটা কাঁচনল, তার ভিতরে প্রবেশ করাবো কি নিরপেক্ষ লবণ। নিরপেক্ষ লবণ বলতে অ্যামোনিয়াম ক্লোরাইড হতে পারে, অ্যামোনিয়াম নাইট্রেট হতে পারে, সোডিয়াম ক্লোরাইড হতে পারে, হয়ে গেল কয়েকটা হতে পারে, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট হতে পারে, সোডিয়াম ক্লোরাইড হতে পারে, পটাশিয়াম ক্লোরাইড হতে পারে। এইগুলো হচ্ছে নিরপেক্ষ লবণ। আর নিরপেক্ষ লবণের ভিতরে প্রকারভেদ আছে, একটা ক্ষারীয় লবণ আছে, অ্যাসিডীয় লবণ আছে, তার ভিতরে নিরপেক্ষ লবণ। নিরপেক্ষ লবণ বলতে বুঝতে পারতেছি ক্ষার আর অ্যাসিড দুইটা কি পরস্পর সমান আছে, সেই লবণটাকে হচ্ছে কি নিরপেক্ষ লবণ বলা হয়। তাহলে এমন একটা নিরপেক্ষ লবণের ভিতরে আমরা প্রবেশ করবো। দেখেন সাধারণত প্রবেশ করানো হয় পটাশিয়াম ক্লোরাইড, আমরা পটাশিয়াম ক্লোরাইডের ভিতরে আমরা প্রবেশ করাবো নিরপেক্ষ লবণ, যে কোনো একটা প্রবেশ করাতে পারে। আর পটাশিয়াম ক্লোরাইড নিরপেক্ষ লবণ প্রবেশ করানোর পর দুই প্রান্ত আমরা তুলার সাহায্যে আমরা দুই প্রান্তে আটকা দেবো। তুলা মানে ওর ভিতরে যাতে কি দ্রবণটা চলাচল করতে পারে, এমন কিছু দিলাম না একবারে সলিড আকারে, যাতে ওর ভিতরে যা আছে বাইরে আসতে পারতেছ না, নিচ থেকে যাতে পারে এমন মানে আমরা যাবো এমন কিছুতে আটকাবো যাতে কি ওর ভিতরে পানি চলাচল করতে পারে। তুলায় দিয়ে কি চলতে পারে না, পানি পানি হোক তরল হোক যে কোনো জিনিস, তুলায় দিয়ে তুলা যদি থাকে এই পাশে পানি যায় না, তাহলে এমন চাইতে আটকাতে হবে যাতে কি এর ভিতরে চলাচল করতে পারে। তাহলে আমি কি প্রথমে একটা আকৃতির কাঁচনল নেবো, তার ভিতরে প্রবেশ করাবো কি নিরপেক্ষ লবণ। আপাতত নিরপেক্ষ লবণ আমরা দিচ্ছি কি পটাশিয়াম ক্লোরাইড। পটাশিয়াম ক্লোরাইড যদি আয়নিত করি তাহলে পটাশিয়াম কি হয় প্লাস আয়ন, আর ক্লোরিন মাইনাস আয়ন। তাহলে এই যে উদ্দেশ্য হচ্ছে কি, যে প্রান্তে আমাদের এই প্রান্তে কি ঘাটতি ছিল মাইনাস, মাইনাস কি কম হয়ে গেছে, প্লাস কি বেশি হয়ে গেছে, তাহলে এই যে নিরপেক্ষ লবণ থেকে মাইনাস আয়ন এখানে আসবে, যেটি কম হয়েছে এই পাত্রে কম কি ঋণাত্মক আয়ন কম, মাইনাস আয়ন কম, তাহলে নিরপেক্ষ লবণ লবণ সেতু থেকে মাইনাস আয়ন এই পাত্রে আসবে, যতটুকু কম ছিল ঠিক ততটুকু আসে, সেই দুই প্লাস মাইনাস প্রান্তকে আবার সমান হয়ে যাবে। আর এই পাত্রে কম ছিল কি
প্লাস প্রান্ত, তাহলে এখান থেকে পটাশিয়াম প্লাসটা এই পাত্রের ভিতরে আসে, যতটুকু কম হয়ে গেছে সেটা আবার পূরণ করে দুটার ভিতরে কি আবার আয়নের সমতা হয়ে যাবে। তার মানে যেখানে যখন যে কম হয়ে যেতে লাগতেছে লবণ সেতু থেকে সেই পাত্রে সেই আয়নটা যায় সেরে দুই পাত্রের ভিতরে আয়নের কি করতেছে আবার সমতা রক্ষা করতেছে, এটি সবসময় চলতেই থাকবে। আর এই কারণে দুই পাত্রের ভিতরে কখনো এখন আর আয়নের কি অসমতা সৃষ্টি হবে না, আর এই কোষটা সাধারণত কি আর বন্ধ হবে না, অটোমেটিক ভাবে কন্টিনিউ ভাবে এই কোষটা চলতেই থাকবে এবং এই বাল্ব বা যাই জ্বালায় সেটি সবসময় কি চলতেই থাকবে। ঠিক আছে, তাহলে লবণ সেতুর হচ্ছে কি প্রথম ছিল অ্যানোড বিক্রিয়া, তারপর ছিল কি ক্যাথোড বিক্রিয়া। এই অ্যানোড বিক্রিয়া ক্যাথোড বিক্রিয়া লেখার আবার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে অ্যানোড বিক্রিয়া, এদিকে একটু দেখাই। অ্যানোড বিক্রিয়া লেখা হয় কি করে লিখেছি আমরা, আচ্ছা পূর্ণাঙ্গ কোষ বিক্রিয়া এখানে লিখে দিই। পূর্ণাঙ্গ কোষ বিক্রিয়াটা কি হবে, দেখো এই পাশে কি আছে, ইলেকট্রন ক্যান্সেল হয়, দুইটা ইলেকট্রন ক্যান্সেল, এখানে থাকে কি জিঙ্ক, তারপরে প্লাস এখানে থাকে কি কপার 2 প্লাস, এটি কি অ্যাকোয়ার, আর জিঙ্কটা সলিড, এখানে কি তীর চিহ্ন আছে, এই পাশে জিঙ্ক 2 প্লাস, এটা কি অ্যাকোয়ার, আর আছে কি কপার, এটা হচ্ছে কি সলিড। এটা হচ্ছে পূর্ণাঙ্গ কোষ বিক্রিয়া বলা হয়, পূর্ণাঙ্গ কোষ বিক্রিয়া। আর উপরে এটা কি বিক্রিয়া ছিল, এটি অ্যানোড বিক্রিয়া, এটি হচ্ছে কি ক্যাথোড বিক্রিয়া, আর এটা হচ্ছে কি পূর্ণাঙ্গ কোষ বিক্রিয়া। তো অ্যানোড বিক্রিয়া লেখার নিয়ম আছে একটা, ক্যাথোড বিক্রিয়া লেখার নিয়ম আছে, আর পূর্ণাঙ্গ কোষ বিক্রিয়া লেখার নিয়ম আছে। আমরা কি করে বুঝবো একটু দেখি। প্রথমে দেখো, আচ্ছা এটি যদি ইলেকট্রনটা ধরো খালি বাদ দিয়ে দিলাম, এমনি এমনি বোঝার ক্ষেত্রে কইলা খালি মনে করি ইলেকট্রন নাই এখানে, এখন তো আমি যদি এটি দিয়ে দিই কয় এটা কোন ধরনের বিক্রিয়া, এটা কি অ্যানোড বিক্রিয়া না ক্যাথোড বিক্রিয়া লিখেছি, এটা মানে ইলেকট্রন তো ছিল না, মনে করি ইলেকট্রন গুলো আমি বাদ দিয়ে দিলাম আপাতত, এই বিক্রিয়া আছে আর এই বিক্রিয়া আছে, এখন এই দুইটা কোন ধরনের বিক্রিয়া ব্যাখ্যা করব। তাহলে প্রথমটা কি বিক্রিয়া, কি করে বুঝবো আমরা, অ্যানোড বিক্রিয়া লেখার নিয়ম হচ্ছে প্রথমে থাকবে ধাতু, প্রথমে থাকবে কি ধাতু, তারপর থাকবে ধাতুর আয়ন, মাঝে থাকতে পারে তীর চিহ্ন অথবা একটা খাড়া টান অথবা দুইটা খাড়া টান। প্রথমে থাকবে কি ধাতু, তারপরে থাকবে কি ধাতুর আয়ন, তার মাঝে থাকতে হয় তো বাকি এখানে তীর চিহ্ন অথবা একটা খাড়া টান থাকতে পারে অথবা দুইটা খাড়া টান থাকতে পারে অথবা কোমা থাকতে পারে। প্রথমে কি ধাতু, তারপরে কি থাকবে ধাতুর আয়ন, মাঝে কি তীর চিহ্ন, খাড়া টান একটা অথবা দুইটা অথবা কোমা, দিয়ে সারি যদি দেখি তাহলে এটা বুঝবো হচ্ছে কি অ্যানোড বিক্রিয়া হবে, অ্যানোড তড়িৎদ্বার বিক্রিয়া। মানে প্রথমে ধাতে যে জিঙ্কটা কি ধাতু না ধাতুর আয়ন, এটি ধাতু, আর জিঙ্ক 2 প্লাস মানে কি ধাতুর আয়ন, আয়ন মানে কি যে জিঙ্ক সালফেট অথবা জিঙ্ক ক্লোরাইড, জিঙ্ক নাইট্রেট, এমন একটা ধাতুর আয়ন থাকবে। তাহলে প্রথমে যদি দেখি ধাতু, পরে যদি দেখি ধাতুর আয়ন, তাহলে বুঝবে এটা হচ্ছে অ্যানোড বিক্রিয়া। আর ক্যাথোড বিক্রিয়া প্রথমে থাকবে ধাতুর আয়ন, প্রথমে কি আছে এই যে ধাতুর আয়ন, পরে কি আছে ধাতু, মাঝে কি তীর চিহ্ন আছে। তাহলে প্রথমে যদি দেখি ধাতুর আয়ন আছে, পরে যদি ধাতু আছে, তাহলে বুঝবে এটি ক্যাথোড বিক্রিয়া। তাহলে অ্যানোড বিক্রিয়া প্রথমে কি থাকবে ধাতু, পরে থাকবে কি ধাতুর আয়ন, মাঝে থাকবে তীর চিহ্ন অথবা একটা খাড়া টান অথবা দুইটা খাড়া টান। আর ক্যাথোড বিক্রিয়া লেখার নিয়ম প্রথমে থাকবে কি ধাতু, ধাতুর আয়ন, পরে থাকবে ধাতু, মাঝে চিহ্ন থাকতে পারে। এবার আমরা পূর্ণাঙ্গ কোষ বিক্রিয়া লেখার নিয়ম কি, পূর্ণাঙ্গ কোষ বিক্রিয়া লেখার নিয়ম, এটা হচ্ছে বাম পাশ এর কি ডান পাশ, বাম পাশ ডান পাশ, বাম পাশে থাকবে অ্যানোড বিক্রিয়া, বাম পাশে থাকবে অ্যানোড বিক্রিয়া, ডান পাশে থাকবে ক্যাথোড বিক্রিয়া, মাঝে থাকতে পারে তীর চিহ্ন, একটা খাড়া টান, দুটা খাড়া টান অথবা কুমা থাকতে পারে, তো বেশিরভাগ কি তীর চিহ্ন অথবা একটা অথবা দুটা খাড়া টান থাকবে। প্রথমে কি থাকবে অ্যানোড বিক্রিয়া, পরে থাকবে ক্যাথোড বিক্রিয়া, মাঝে থাকবে একটা খাড়া টান অথবা দুইটা খাড়া টান। তাহলে এটি অ্যানোড বিক্রিয়া আছে কিনা দেখো। আবার অ্যানোড বিক্রিয়া লেখার নিয়ম শিখেছি, প্রথম কি থাকে ধাতু, পরে থাকে কি ধাতুর আয়ন, দেখো এই যে ধাতু আছে, তারপরে কি ধাতুর আয়ন। ক্যাথোড বিক্রিয়া লেখার নিয়ম প্রথমে কি থাকবে ধাতুর আয়ন, এই যে ধাতুর আয়ন আছে, পরে কি আছে ধাতু আছে। এই লেখা যদি উল্টাপাল্টা হয় কিন্তু বিক্রিয়া কিন্তু ভুল হবে। তাহলে অ্যানোড বিক্রিয়ায় প্রথমে ধাতু দিতে হবে, পরে ধাতুর আয়ন। ক্যাথোড বিক্রিয়ায় প্রথমে ধাতুর আয়ন, পরে ধাতু। পূর্ণাঙ্গ কোষ বিক্রিয়া লেখার নিয়ম, বাম পাশে থাকবে আছে কি অ্যানোড বিক্রিয়া, ডান পাশে থাকবে ক্যাথোড বিক্রিয়া, মাঝে এখন আমি একটা খাড়া টান দিয়ে আর দুইটা খাড়া টান দিয়ে অথবা তীর চিহ্ন দিয়ে দিতে পারবা। এই হচ্ছে পূর্ণাঙ্গ কোষ বিক্রিয়া। তো সামগ্রিকভাবে প্রথমে কি দুইটা পাত্র নেওয়া হয়েছিল, দুই পাত্রের ভিতরে দুইটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যে পাত্রে যে ধাতুর লবণ লিয়েছে সেই পাত্রে কি সেই ধাতুরই ব্যবহার করা হয়েছিল কি তড়িৎদ্বার। এই দুইটা ধাতুর ভিতরে দেখো সক্রিয়তা যার বেশি সেটা ব্যবহার করবো অ্যানোড হিসেবে, যার সক্রিয়তা কম সেটি ব্যবহার করবো ক্যাথোড হিসেবে। তাহলে আমরা অ্যানোড ক্যাথোড হিসেবে ব্যবহার করি, তার সাহায্যে যখন একটা বাল্ব সংযুক্ত করবো তখন সল্ট ব্রিজ ধরো আগে থেকে দিয়ে রাখবো, আমরা নিরপেক্ষ লবণ আগে দেবো। যখন এই ঘটনা করবো তখন কি আমরা জানি অ্যানোডে কি হয় জারণ, অর্থাৎ অ্যানোড হিসেবে যাক ব্যবহার করবে সেই ইলেকট্রন দান করবে, দান করে সেটা কিসে পরিণত হয়েছিল জিঙ্ক 2 প্লাস। এই জিঙ্ক 2 প্লাস কোথায় হবে দ্রবণের ভিতরে আসবে, এই যে দ্রবণের ভিতরে জিঙ্ক 2 প্লাস আসতে থাকবে, আর দুটো ইলেকট্রন তারের ভিতর দিয়ে যাবে কোথায় ক্যাথোডে। ক্যাথোডে যায় সারি দ্রবণের থেকে যে ক্যাটায়নটা ছিল কপার 2 প্লাস যায় সারি, সেই দুটো ইলেকট্রন কি করবে গ্রহণ করে সারি কপার ধাতুতে পরিণত হবে। তাহলে এই যে দ্রবণ থেকে কপার 2 প্লাস ক্রমাগত কোথায় যাচ্ছে এই ক্যাথোডে যাচ্ছে, এই কারণে দ্রবণের ভিতরে কপার 2 প্লাস এখানে ঘাটতি হয়ে যাবে, আর এখানে দ্রবণের ভিতরে জিঙ্ক 2 প্লাস আসার কারণে এখানে জিঙ্ক 2 প্লাস মানে প্লাস আয়নের পরিমাণকে এখানে
বেশি হবে। তাহলে এই ঘটনা সাধারণত অনবরত চলতেই থাকবে, মানে জিঙ্ক ইলেকট্রন দান করবে, কপার গ্রহণ করবে, জিঙ্ক দান করবে, কপার গ্রহণ করবে, মানে ইলেকট্রন প্রবাহিত করে। ইলেকট্রন যতক্ষণ পর্যন্ত প্রবাহিত হতে থাকবে ততক্ষণ পর্যন্ত কি এখানে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার কারণে বাল্বটা জ্বলতে থাকবে। এটা যাতে বন্ধ না হয়। বন্ধ কেন হয়ে যাবে? যখন দুই পাত্রের ভিতরে আয়নে দেখবো অসমতা হয়ে গেছে, সমান হচ্ছে না, মানে কম বেশি, তখন এটি বন্ধ হয়ে যায়। এই যাতে অসমতা যেন না হয় এই কারণে আমরা এখানে কি লবণ সেতু ব্যবহার করা হয়েছে। লবণ সেতু থেকে যে পাত্রে যে আয়নের পরিমাণ কম হবে, যে পাত্রে যে আয়নের পরিমাণ কম হবে লবণ সেতু থেকে সেই পাত্রে সেই আয়ন যায় সেই দুই আয়নের মধ্যে কি সমতা বিধান করবে। এই কারণে লবণ সেতুটা ব্যবহার করা হয়। প্রশ্ন থাকে 6 নম্বর, লবণ সেতুর কাজ কি? লবণ সেতুর কাজ হচ্ছে দুই পাত্রের ভিতরে আয়নের সমতা রক্ষা করা। আরেকটা হচ্ছে দুই পাত্রের ভিতরে সংযোগ রক্ষা করাও দরকার। দুই পাত্রের ভিতরে কি সংযোগ, এখানকার দ্রবণ এখানে, এখানকার দ্রবণ চলাচল করতে পারে, সংযোগ রক্ষা করার জন্য ব্যবহার করা হয় কি লবণ সেতু। তো এই হচ্ছে কি গ্যালভানিক কোষ। শুধু বিক্রিয়াটা দেবে অ্যানোড বিক্রিয়া ক্যাথোড, মানে অ্যানোডে কি ঘটনা হচ্ছে, ক্যাথোডে কি ঘটনা হচ্ছে। এই বাল্বটা কতক্ষণ জ্বলবে, কতক্ষণ হচ্ছে কি পর নিভে যেতে পারে, যাতে নিভে না যায় সেই কারণে কি আগে থেকে কি আমরা এই লবণ সেতুটা ব্যবহার করবা। তো কালকে পুরাটুকু এই গ্যালভানিক কোষটা লিখলে আসবে। হ্যাঁ।